বণিকের মানদণ্ড দেখা দিল রাজদণ্ডরূপে। 1757 সাল পলাশির প্রান্তরে ডুবে গেল স্বাধীন ভারতবর্ষের সূর্য। ব্রিটিশরা বাণিজ্যের উদ্দেশ্যেই এই দেশে এসেছিল। ক্রমে স্থানীয় শাসনের কাজে নাক গলাতে শুরু করে তারা। ধীরে ধীরে একদিন তারাই হয়ে ওঠে আমাদের গোটা দেশের শাসক। কিন্তু এমনটা একদিনে হয়নি। পলাশির যুদ্ধের প্রায় 150 বছর আগে দিল্লির বাদশার দরবারে এসেছিলেন স্যার টমাস রো। সেদিন মধ্য 50-এর নূর উদ্দিন মোহাম্মদ সেলিম ওরফে জাহাঙ্গীর যদি ধরতে পারতেন তার অভিসন্ধি, এই দেশের ইতিহাস কিন্তু অন্যরকম হতো। কি ছিল তার অভিসন্ধি সব বলবো। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই। মুঘল সাম্রাজ্যের চতুর্থ সম্রাট ছিলেন জাহাঙ্গীর। 1605 সাল থেকে আমৃত্যু 1627 সাল পর্যন্ত তিনিই ছিলেন দিল্লির অধীশ্বর। 1615 সালে তাঁর দরবারে আসেন বছর 35-এর টমাস রো। ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের বিশ্বস্ত মানুষটার আর্জি ছিল ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সুরাটে একটা কারখানা খোলার অনুমতি দেওয়া হোক। 1611 সালে সেখানে একটা বাণিজ্য কেন্দ্র স্থাপিত হয়েছিল বটে, কিন্তু এবার সেটাকে এগিয়ে নিয়ে যাওয়াই লক্ষ্য ছিল ইংরেজদের। প্রথমে কেবল এইটুকুই। এদিকে সাহেব সঙ্গে করে এনেছিলেন প্রচুর উপঢৌকন, যার মধ্যে অন্যতম ছিল রেড ওয়াইন। অচিরেই যা বাদশাহর প্রিয় পানীয় হয়ে ওঠে। উইলিয়াম ডালরিম্পনের লেখা দ্য অ্যানার্কি নামের বইতে এর বিশদ বিবরণ রয়েছে। আসলে রো প্রথম থেকেই নিজের লক্ষ্যে অবিচল ছিলেন। তিনি জানতেন কূটনৈতিক সম্পর্ক মজবুত করতে উপহারের জুড়ি নেই। এদিকে তিনি ছিলেন এক সুদর্শন সুবেশী রাজপুরুষ। তার সযত্ন চর্চিত ছুঁচলো দাড়ি, স্টাইলিশ গোঁফ, উজ্জ্বল চোখ ও বলাই বাহুল্য টকটকে গায়ের রং মুগ্ধ করেছিল জাহাঙ্গীরকে। সব মিলিয়ে জাহাঙ্গীর বিদেশি অতিথিকে নিয়ে আপ্লুত হয়ে পড়েন। বুঝতেও পারেননি খাল কেটে কত বড় কুমিরটাকে ঢুকতে দিলেন। তবে টমাস রো কিন্তু প্রথম নন। তারও আগে 1608 সালে একই দাবি নিয়ে দিল্লি এসেছিলেন ক্যাপ্টেন উইলিয়ামস হকিন্স, কিন্তু তাকে মোটেই আমল দেননি জাহাঙ্গীর। এর পিছনে ছিল পর্তুগিজরা। তারা সেই সময় রীতিমতো একবগ্গা বাণিজ্য চালাচ্ছিল ভারতের সঙ্গে। ফলে জাহাঙ্গীর অন্য কোনো ইউরোপীয় দেশগুলোর সঙ্গে বাণিজ্য নিয়ে মাথা ঘামাতে রাজি ছিলেন না। তবে প্রথম থেকেই তিনি সতর্ক ছিলেন। জানতেন দেশীয় শিল্পকে রক্ষা করতে ভিনদেশি ব্যবসায়ীদের প্রয়োজন, কিন্তু কোনো একটা দেশকে মাথায় তোলায় তার অন্তত সায় ছিল না। যেটুকু প্রশ্রয় ছিল তা কেবলমাত্র পর্তুগিজদের জন্যই। এই পরিস্থিতিতে হকিন্স সাহেবকে নিয়ে তার আগ্রহ থাকবে না সেটাই স্বাভাবিক ছিল। অথচ কসুর তিনিও কিন্তু কম করেননি। জানা যায় বাদশাকে ইমপ্রেস করতে আফগান সুলভ পোশাক পরে তার দরবারে হাজির হয়েছিলেন তিনি। কিন্তু উইলিয়াম ডালরিম্পল জানাচ্ছেন এসব কায়দা মোটেই পছন্দ হয়নি বাদশাহ। হকিন্সকে অর্ধশিক্ষিত সমুদ্র কুকুর বলে মনে হয়েছিল তার। আর একজন স্যার মিডলটনও চেষ্টা করেছিলেন, কিন্তু ব্যর্থও হয়েছিলেন। অথচ টমাস সাহেবের বেলায় ঘটল ঠিক উল্টোটা। সবটাই কি উপহার কিংবা ক্যারিশমার প্রভাব? না, আরও একটা বিষয় ছিল। পর্তুগিজদের প্রতি ততদিনে মোহভঙ্গ হয়ে গেছে জাহাঙ্গীরের। ঠিক মোহভঙ্গ নয়, রীতিমতো বিব্রত, ক্ষুব্ধ তিনি। 1613 সালে পর্তুগিজরা রহিমি নামে এক মুঘল জাহাজ দখল করে, যার মালিক ছিলেন জাহাঙ্গীরের মা মারিয়াম উজ জামনি। সেই জাহাজে ছিল 1 লক্ষ টাকা এবং বিপুল সংখ্যক হজযাত্রী। সেই জাহাজ ফেরাতে রাজি হয়নি পর্তুগিজরা, আর এই কারণেই জাহাঙ্গীর রেগে যান। সেটাও একটা ফ্যাক্টর হয় টমাস সাহেবের প্রতি তার সমর্থনের ক্ষেত্রে। যাই হোক, এহেন পরিস্থিতিতে 1615 সালের ফেব্রুয়ারিতে যাত্রা। জাহাজে চড়ে বসলেন বার্ষিক 600 পাউন্ড বেতনের রাজপুরুষ স্যার টমাস রো। সঙ্গে ডাক্তার, রাঁধুনি, 2জন বাদ্যযন্ত্রী সমেত লোক লস্করও ছিল প্রায় জনা 15। মাস 6 লেগেছিল তার ভারতে পৌঁছতে। ততদিনে তিনি কিন্তু ব্লুপ্রিন্ট বানিয়ে ফেলেছেন বাদশাকে কি করে খুশি করবেন, এবং আগেই বললাম সেই পরিকল্পনা কতটা সফল হয়েছিল। আর জাহাঙ্গীরের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের সঙ্গে সঙ্গেই তিনি নজর করতে থাকেন
বিরাট দেশ ভারতবর্ষ এবং তার প্রাদেশিক বিচ্ছিন্নতাকেও। অন্যদিকে জাহাঙ্গীর রাজনৈতিক তথা কূটনৈতিক ব্যাপার স্যাপার সেভাবে কিন্তু ততটাও বুঝতেন না। শিল্পকলার পৃষ্ঠপোষক বাদশাহ মত্ত ছিলেন সেই সমস্ত নিয়েই। ভোগ বিলাসে ডুবে থাকা মানুষটার পক্ষে তাই টমাস সাহেবের অভিসন্ধি বুঝে ওঠা তত তাড়াতাড়ি সম্ভব হয়নি। এমনও মনে করা হয় ইংরেজ রাজপুরুষের দেওয়া রেড ওয়াইনই আসল কাজটা করেছিল, কারণ বাকি উপহার যতই জমকালো হোক সেই সব বাদশার ঐশ্বর্যের কাছে কিছুই নয়। পারস্যের সম্রাট জাহাঙ্গীরকে হাতি, সোনা, রূপো এসব উপহার দিতেন, দামি পাথর, ঘোড়া এসবও আসতো উপহার হিসাবে। কিন্তু বিলিতি মদের আস্বাদ পেড়ে ফেলেছিল জাহাঙ্গীরকে। পরবর্তী সময়ে তার পুত্র শাহজাহানও সেই পানীয় খেয়ে সবসময় মত্ত হয়ে থাকতেন। ক্রমেই টমাস সাহেবের সঙ্গে জাহাঙ্গীরের ঘনিষ্ঠতা বাড়ে। 1619 সালের মধ্যে সুরাটের বাণিজ্য কেন্দ্র সম্পূর্ণ সক্রিয় হয়ে ওঠে। ব্রিটিশরাও ইউরোপের বাকি প্রতিদ্বন্দ্বীদের পিছনে ফেলে দিতে থাকে। পর্তুগিজরা উপকূলীয় অঞ্চলেই কিন্তু সীমাবদ্ধ ছিল, কিন্তু ইংরেজদের পাখির চোখ ছিল অন্য। তারা সূক্ষ্মভাবে প্রভাব বিস্তার করছিল দেশ জুড়েই। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বণিকের ছদ্মবেশে ক্রমেই উচ্চাকাঙ্ক্ষী হয়ে ওঠে, যদিও আরও 1.5 দশক লেগেছিল সেই আকাঙ্ক্ষা পূরণ করতে। বাংলার আকাশে স্বাধীনতার সূর্য অস্ত যাওয়ার সেই করুণ ইতিহাস সৃষ্টি হওয়ার পর। কিন্তু তারও বহু বছর আগে জাহাঙ্গীরই পথ প্রশস্ত করে দেন ব্রিটিশদের। তার পক্ষে বোঝা সম্ভবই হয়নি কিভাবে সুরাটের বাণিজ্য কেন্দ্রের অছিলায় এই দেশটাকেই দখল করতে মরিয়া লোভী ইংরেজরা। সেই দূরদর্শিতার মাসুলি গুনতে হয়েছিল গোটা দেশকে। পরাধীনতার দিকে যাত্রার সেই ইতিহাসও কম করুণ নয়। এরপরের ইতিহাস তো আমরা সকলেই জানি, এবং তারপরে 190 বছরের ব্রিটিশ শাসনের পর স্বাধীনতা পেয়েছি আমরা। কেমন লাগলো আজকের এই প্রতিবেদন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফ।